নমস্কার, ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 2টো মানে নিউজের 2 আর নিউজের 2তে এখন বিস্ফোরণ হবে। আপনারা সকাল থেকে টিভি 9 বাংলায় দেখছেন, এখন 3 নম্বর বিস্ফোরণের পালা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বিস্ফোরণ কি? অবশ্যই আরজিকর সংক্রান্ত, তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনা সংক্রান্ত। এর দুটো অংশ রয়েছে, দুটো পার্ট। একটা সাদা কাগজ আপনাদের দেখাবো, যেটা একটা নির্দেশনামা, কিছু কাজ করতে হবে, ভাঙাভাঙির কাজ, সেখানে দুজনের সই। আর এই সাদা কাগজের অংশটা আপনাদের দেখাচ্ছি। এই সাদা কাগজে দুজনের সই, একজন পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমল পাল এবং অন্যজন ওই আরজি করেরই চেস্ট মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর। এই দুজনের সই করায় সাদা কাগজে নোট করা হয় সেমিনার রুমের কোন অংশ কতখানি ভাঙতে হবে। টিভি 9-এর হাতে সেই দুজনের সই সম্বলিত নথি যা আপনারা দেখতে পাচ্ছেন। আচমকা সেমিনার রুমের ওই অংশ কোথায় কতখানি ভাঙতে হবে, কেন এরকম নির্দেশনামা এবং সেই অনুযায়ী তৎপরতা? এই সাদা কাগজ যেখানে নির্দেশ রয়েছে, এই দুজনের সই সম্বলিত সেই নির্দেশনামা দেখার পর, আমাদের হাতে আসার পর, এই বিমল বাবুর সন্ধান আমরা করতে থাকি, পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তারপর একসময় তার জায়গায়, তিনি যেখানে বসেন তার কর্মস্থলে আমরা পৌঁছে যাই। টিভি 9 বাংলা বিভিন্ন প্রশ্ন করলো, স্বাভাবিক আমাদের যা কাজ। আমার সহকর্মী সৌরভ দত্ত শুরুর দিন থেকে এই আরজি করের ঘটনা ট্র্যাক করে যাচ্ছে। সৌরভ দত্ত বিমল পালকে কিছু প্রশ্ন করতে থাকে। বিমল পাল কি উত্তর দিলেন? তিনি এড়িয়ে গেলেন? না বললেন? কোনোটাই করেননি। কি করলেন দেখুন। আপনি তো স্যার আরজি করতে আপনার আন্ডারে? না না, আমার আন্ডারে না স্যার। আপনার নাম আছে এখানে বিমল পাল স্যার, সই আছে? না রে বাবা, আমার না। স্যার উত্তর তো দিতে হবে স্যার, সাদা কাগজে আপনার সই আছে কনস্ট্রাকশন ভাঙার ক্ষেত্রে। তাহলে কার স্যার এটা? হ্যাঁ, জানি না। আপনার নাম বিমল পাল নন? আপনি বিমল পাল নন? স্যার কেন বলছেন এই কথা? আপনি তো বিমল পাল। আপনি তো আমরা ঘরে ঢুকেছিলেন বিমল পাল হিসেবে। হ্যাঁ স্যার, ছোট্ট কোয়ারি আছে স্যার, জেনে বলে দিন স্যার। স্যার একটা ছোট্ট কোয়ারি আছে, আপনি জেনে নিন। স্যার আসবো? উনি বিমল পাল তো? উনি ওনার সাথেই কথা বলবেন। আমি স্যার জাস্ট একটা উত্তর দিতে চাইছি। উনি বিমল পাল, আপনি বাইরে কি ওয়েট করুন। উনি বিমল পাল, আপনি বাইরে কি ওয়েট করুন। উনি বিমল পাল, আপনি বাইরে কি ওয়েট করুন। হ্যাঁ এবারে উনি অস্বীকার করছেন। এখানে আর কোনো দরজা নেই, উনি ওখান দিয়েই বেরোবেন, আপনি ওয়েট করুন। অ্যাপ্রোচ করেছি, উনি আবার আপনার ঘরে চলে এলেন। আসছি স্যার, থ্যাংক ইউ। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ। টিভি 9-এর ক্যামেরা দেখে বিমল পাল বেমক্কা নাম বদলে ফেলছেন, তারপর ছুটতে ছুটতে গিয়ে বেগতিক দেখে বাথরুমে। চলুন সৌরভের সঙ্গে কথা বলি। সৌরভ, আর কি কি দেখবো? আর এটা যখন কাউকে করতে হয়, খুব স্পষ্ট কেন করতে হয়, কিছু একটা তো ঢাকার চেষ্টা। পিউদি দেখো, প্রথমত হচ্ছে যে সাদা কাগজে যে লেখাগুলো রয়েছে সেটা নিয়ে প্রশ্ন কেন? প্রশ্নটা হচ্ছে দুপুর 12টার সময় আমরা জানিয়েছি, আমাদের দর্শকদের ব্রেক করেছি, যে সেমিনার কক্ষ ভাঙার যে নির্দেশ, সেই নির্দেশ কে দিয়েছিলেন? অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আসমুদ্র হিমাচল এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল, এই প্রশ্নের উত্তর সিবিআই তদন্তকারীরাও জানতে চাইছিলেন। সেই প্রশ্নের উত্তর টিভি 9 বাংলা সবার সামনে প্রকাশ্যে এনে দিয়েছে সবার আগে, যে সন্দীপ ঘোষ এই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্নটা হয়, যে চেস্ট মেডিসিন সেমিনার রুম, যেটা অকুস্থল, যেটা ক্রাইম সিন, সেই চেস্ট মেডিসিনে কি কি ভাঙা হবে তার তালিকাকে তৈরি করলো। তার নথিটা এখন আমরা দেখাচ্ছি, যে সেই তালিকা তৈরি করেছিলেন, সেখানে সই ছিল হাসপাতাল, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, যে পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়ারের অন্তর্গত বিমল পাল, তার সই রয়েছে। যেখানে 1-2 করে শৌচাগার, অন ডিউটি রুম, চিকিৎসকদের অন ডিউটি রুম ভেঙে ফেলতে হবে, সিস্টারদের চেঞ্জ রুম কতটা পরিবর্তন ঘটাতে হবে, পুরোটা সাদা কাগজের মধ্যে লেখা রয়েছে। তার নিচে সই করেছেন বিমল পাল, আর একেবারে নিচে সই করেছেন অরুণাভ দত্ত চৌধুরী, বিভাগীয় প্রধান চেস্ট মেডিসিন। অরুণাভ দত্ত চৌধুরীকে আমরা যোগাযোগ, তার বাড়ি গিয়েছিলাম, তাকে তার মালদা কর্মস্থল, সেখানে আমরা খোঁজার চেষ্টা করেছি, তার সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনি কোনো সদুত্তর দেননি। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার বিমল পাল যে কাণ্ড ঘটালেন, তাতে একজন সাংবাদিক হিসেবে তাজ্জব বনে যেতে হয়।
বিমল পাল তার চারতলার অফিসে তার ঘরে তিনি ঢুকছেন, বাড়ির নামের তার ঘরের নামের পাশে নেম প্লেটে লেখা রয়েছে বিমল পাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। খুব সরলভাবে প্রশ্ন করলাম, TV9 বাংলা থেকে এসছি, নিজের পরিচয় দিয়ে। একটা প্রশ্ন ছিল, এই সাদা কাগজে আপনার সই, আপনি সাদা কাগজে কেন সই করলেন? এই যে লিখিত হ্যান্ড রিটেন হাতে লেখা যে কাগজ ইনস্ট্রাকশন, এতে আপনি সই করেছেন, কার পারমিশনে সই করলেন? ওটা ক্রাইম সিন ছিল, তাহলে আপনি সই করলেন কেন? আপনি কি কর্তার ইচ্ছায় কর্ম? আপনি কি কুশীলব মাত্র? এটাই ছিল জানা আমাদের উদ্দেশ্য। তাতে উনি প্রথমে বললেন, না না এটা আমার ঘরই নয়, আমি অন্য একজনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তিনি নিচে নেমে চলে বা ঘর থেকে বেরিয়ে এলেন। কনস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করলাম, আপনি বিমল পাল, আপনি কেন অস্বীকার করছেন? প্রশ্নের উত্তরগুলো দিন। সাংবাদিকের প্রশ্ন, সংবাদ মাধ্যম প্রশ্ন করবে, TV9 প্রশ্ন করবে, প্রশ্ন করাটাই আমাদের দস্তুর। আপনি উত্তরটা দিন, আমরা ব্যাখ্যা হলে সেই ব্যাখ্যাই আমরা সম্প্রচারিত করব। উনি এবারে নিজের ঘর থেকে বেরিয়ে তার সিনিয়র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাপস মাইতি, যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কলকাতা নর্থ ডিভিশন হেলথ সেকশনের, উনি তাজ্জব এই করে বেড়ে গেলাম, উনি ওনার সিনিয়রের ঘরের বাথরুমে ঢুকে পড়েছেন, শৌচাগারে ঢুকে পড়লেন। সৌরভ, তুমি একা নও, আমরা সবাই, আমার মনে হয় যারা দেখছেন দর্শকরাও তাজ্জব বনে গেছেন। আর কি, কোথায় পালাবেন? শেষে বাথরুমে? সৌরভ, আমার একটা জিনিস একটু ক্লিয়ার করার আছে, এই যে অর্ডারটা, যে সেমিনার রুমের এখানে ভাঙতে হবে, টয়লেট ভাঙতে হবে, ওই রুম চেঞ্জ করতে হবে, এটা কি অনেকদিন আগে স্থির করা কিছু, নাকি এটা 9 আগস্টের পরে তৈরি হওয়া কিছু? ঘটনার দিনের পর 10ই আগস্ট এটা করা, 10 আগস্ট 2024, দুজনেরই সইয়ের পাশে সেই ডেট সহ সই রয়েছে। সেটাই আমাদের জানার জিজ্ঞাসা ছিল যে 10 তারিখে ক্রাইম সিন যেটা, সেটা আপনারা ভেঙে ফেলছেন। আপনারা একেবারে সুনির্দিষ্টভাবে বলছেন যে বাথরুম টয়লেট ভাঙতে হবে, চিকিৎসকদের অন ডিউটি রুম ভাঙতে হবে, অল্টারেশন সিস্টারদের রুম কতটা করতে হবে। বুঝতে পেরেছি সৌরভ, সঙ্গে থাকো, বুঝতে পেরেছি। মানে খুব ক্লিয়ার যে প্রশ্নটা একমাত্র হতে পারতো যেটা অনেক আগের পরিকল্পনা কিনা, না এই যে সাদা কাগজটা, যে নির্দেশনামা, সেটা কিন্তু 10 তারিখে সই করা। আমার সঙ্গে রয়েছেন রাজনীতির বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল। মহানন্দা, আমরা সাধারণ মানুষ তো একটা কংক্রিট উত্তর পেতে চাইছি, আর সেই উত্তরের জায়গাটা বারবার ঘোলাটে করে দিচ্ছে এই দৃশ্যগুলো, এই প্রমাণগুলো। দেখো, সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে এই বিভৎস ভয়ঙ্কর ঘটনার সঙ্গে রাজনীতি যুক্ত হচ্ছে, নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে যে পুলিশের কাজে স্বচ্ছতার অভাব দেখা যাচ্ছে, মানুষ পুলিশের দিকে আঙ্গুল তুলছে। পুলিশ হচ্ছে আইন রক্ষক এবং একেবারে নিরপেক্ষভাবে কাজ করা তাদের কাজ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভয়ঙ্কর ঘটনার ক্ষেত্রেও তাদের অমানবিক এবং অস্বচ্ছ কাজকর্ম এগুলো বেরিয়ে আসছে, যার জন্য কিন্তু গণ আন্দোলন তৈরি হয়েছে। দেখো, রেপের ইনসিডেন্ট তো মানুষ মানে দেখতে দেখতে গা শোয়া হয়ে গেছে। মানে প্রত্যেক দিন খবরের কাগজে একটা করে রেপের খবর, এবং আরো ভয়ঙ্কর খবর সেটা হচ্ছে যে প্রত্যেক 15 মিনিটে নাকি ভারতবর্ষে একজন মহিলা। থামাচ্ছি, আমি আবার আসবো আপনার কাছে। এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আছেন আমার সঙ্গে। পিউ কথা বলছি। সুকান্ত বাবু, আপনি জানেন আমরা ব্রেক করলাম, আজ আমরা দেখালাম, গোয়েন্দারাও যা জানতে চান যে ওই ভাঙাভাঙির ওয়ার্ক অর্ডার বা নির্দেশ কবে দেওয়া হয়েছিল, এগুলো কি অনেক আগে স্থির করা জিনিস পরে এক্সিকিউশন হচ্ছিল? 10 তারিখে সই করা ঘটনা 9 আগস্টের, নির্দেশনামায় সই 10 তারিখের, মানে একেবারে ঘটনার অব্যবহিত পরে। আপনি কি বলবেন? দেখুন, আমরাও তাই দেখতে পাচ্ছি যে মেমো নাম্বার RKT 4197 ডেটেড 10ই আগস্ট 2024 এর মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়। অতএব এতদিন যে কথাগুলো বলা হচ্ছিল সম্পূর্ণ মিথ্যে কথা, এবং সন্দীপ ঘোষ একা এই সিদ্ধান্ত নিয়ে এত বড় ঘটনা ঘটাতে পারে না। আমরা যেটা বারবার বলছি, এর পেছনে বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে। তার জানা অবস্থায়, তার অজ্ঞাতে এই ঘটনা ঘটতে পারে না। অতএব CBI এর উচিত সন্দীপ ঘোষের সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা। সুকান্ত বাবু, এটা এই যে ঘটনাক্রম 9 তারিখ হলো এবং 10 তারিখে সই করা একটা নির্দেশনামা, সেমিনার রুমে বাথরুম ভাঙতে হবে, এই জায়গায় ঘোলা মারতে হবে, অমুক জায়গায় রুমে কোনো অদল বদল করতে হবে, এটাই কি যথেষ্ট নয়? তা অভিসন্ধি কি ছিল বা কেন ঠিক 9 তারিখের পরেই এটা হলো? পরিষ্কার বোঝা যাচ্ছে যে অভিসন্ধি ছিল এবং এটা প্ল্যান করে করা হয়েছে। রীতিমতো বৈঠক করে
এই সমস্ত প্ল্যানিং এর মাধ্যমে বিষয়টি হয়েছে। এবং আমি এটা বারবার বলছি, এটা এত বড় একটা ঘটনা আমাদের হেলথ মিনিস্টার জানতে পারবে না, মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পারবে না, যার অনুপ্রেরণা ছাড়া চিড়িয়াখানায় আলিপুরে সিংহের বাচ্চা পর্যন্ত হয় না, এটা হতে পারে না। সুকান্ত বাবু, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। খুব স্পষ্ট করেই তারা মনে করছেন যে সন্দেহের জায়গাটা তৈরি হচ্ছে, হ্যাঁ এটা প্ল্যান্ড। বিজেপি মনে করছে যে 9 তারিখের পর ক্রাইম সিন ইনট্যাক্ট রাখা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। সেখানে ক্রাইম সিন বদলের, ভাঙার ওয়ার্ক অর্ডার, এটা প্ল্যান্ড এবং কোনো অভিসন্ধি রয়েছে এর পিছনে মনে করছে বিজেপি, এবং তারা আরো বৃহত্তর রাজনৈতিক দাবির দিকে এগোচ্ছেন। মহানন্দাদি। হ্যাঁ, একেবারে সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে রাজনীতি তো হচ্ছেই, কিন্তু সব থেকে খারাপ লাগছে যে এটা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে, একজন একজনকে দোষারোপ করছে। এখন কি দোষারোপ করার সময়? সারা দেশের আপনি বলুন তো, 9 তারিখ এই নারকীয় ঘটনা ঘটলো, 10 তারিখ ক্রাইম সিন যাতে ঠিকঠাক থাকে, কোনো প্রমাণ যাতে খোয়া না যায়, দায়িত্ব নিয়ে সেটা সংরক্ষণ করা উচিত ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের? তারপর যদি 10 তারিখে সই করা ওয়ার্ক অর্ডার ওই সেমিনার রুম ক্রাইম সিনে চেঞ্জ করার জন্য রাজনীতি চুপ করে থাকবে? কোন রাজনীতি চুপ করে থাকে এরপর? এটা কি প্রত্যাশিত? না, রাজনীতি তাহলে রাজনৈতিক দলগুলোর কাজ কি? চুপ করে থাকবে কিনা সেটা অন্য কথা। কথা হচ্ছে না, প্রশ্নটা হচ্ছে প্রথমত প্রশাসনের দোষ এখানে আছেই। প্রশাসনের দায়িত্ব সুরক্ষা দেয়া যে কোনো কর্মক্ষেত্রে। কাজে সেখানে তো তাদের গাফিলতির তো কোনো মানে সীমা নেই। কেন সেমিনার রুমে সিসিটিভি নেই? কেন প্রত্যেকটা জায়গাতে এত উদাসীনতা? এগুলো তো আছেই, পুলিশের কাজেও তো প্রশ্ন উঠছে। এটাকে আপনি উদাসীনতা বলবেন? মানে উদাসীনতা অতি লঘু শব্দ নয়। আপনি উদাসীনতা বলছেন মহানন্দাদি। আমি আবার আসবো আপনার কাছে। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আপনি হয়তো শুনেছেন, আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমরাই ব্রেক করলাম 9 তারিখের নারকীয় ঘটনার পর 10 তারিখের ওয়ার্ক অর্ডার সই করা রয়েছে সেমিনার রুমের কোথায় কোথায় কি কি ভাঙতে হবে, কি কি পরিবর্তন করতে হবে। আপনার প্রতিক্রিয়া? 9 তারিখের ঘটনার পর 10 তারিখে তখনও প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, স্বাস্থ্য মন্ত্রকের পূর্ণ ভরসা তার মাথার উপরে, অনুপ্রেরণায় ভরপুর। তিনি 9 তারিখে জানেন কোথায় কোথায় কি কি অপরাধ ঘটেছে, অতএব কোন কোন জায়গা ভাঙতে হবে তার অর্ডার দেওয়াটা জরুরি মনে করেছেন। তাই তিনি সেগুলোকে ভাঙবার অর্ডার দিয়েছেন, কারণ তিনি জানেন যে তিনি যা করবেন সেটা স্বাস্থ্য সচিব, শ্যামাপদ ইত্যাদি মারফত স্বাস্থ্যমন্ত্রীর স্যাংশন আছে। না থাকলে কেউ এরকম সাহস পায় নাকি? এই সাহস পেতে পেতে যত অপরাধী করি না কেন, মাথায় আবার কালীঘাটের হাত আছে, নবান্নর হাত আছে। এই করে গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার যে যজ্ঞ চলছে, তার একজন কার্যকর্তা এই প্রিন্সিপাল এবং তার বাহিনী। সেই কারণে বাড়ির লোক, বাবা মা, তারা দেখতে পারে না বডি, কিন্তু যেন টিকিট কেটে সেমিনার হল দেখানো হচ্ছে। এইরকম গাদা গাদা লোককে নিয়ে এসেছেন যারা ওর সবাই উপদেষ্টা, সহায়ক, সাহায্যকারী। তার মধ্যে অভিজ্ঞও আছে, অন্যরাও আছে, উকিলও আছে। সব এসে হাজির হলো কি করে? আমি সেদিন থেকেই তো বলছি যে সরকার, প্রশাসন, সিবিআই যে পারুক, কারা এসেছিল, কেন এসেছিল, কে আসতে বলেছিল, এখনো পর্যন্ত বার করতে পারলো না। প্রমাণ, তথ্য লোপাটের সব ধরনের চেষ্টা, তার অংশ হিসেবে আপনারা ব্রেক করেছেন, যে অর্ডার দিয়েছিলেন সন্দীপ ঘোষ। সভ্য জগতে একদমই সুজনদা, থ্যাংক ইউ সো মাচ। উদাহরণগুলো আপনি মন্দ দেননি, থ্যাংক ইউ। তবে আপনাদের জানিয়ে দিই, সন্দীপ ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য সচিব তার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন। মানে স্বাস্থ্য দফতরের ওতপ্রোত একটা পার্টিসিপেশন এখানে ছিল। মহানন্দাদি, এরপরও আপনি বলবেন এটা উদাসীনতা? ক্রাইম সিন ট্যাম্পার করা, অল্টার করা ইকুয়ালি ক্রাইম। হ্যাঁ, এটার জন্য আমি বলিনি, আমি উদাসীনতাটা অন্য পয়েন্টে বলেছি। এটা তো ক্রাইম, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। উদাসীনতা কিসের? উদাসীনতা হচ্ছে যে নির্ভয়া ফান্ডের 1000 কোটি টাকা কেন ডিসবার্স হয়নি।
কেন সিসিটিভি ক্যামেরা নেই সেমিনার রুমে, কেন সমস্ত জায়গায় সিসিটিভি নেই যেখানে সমস্ত বাইরের লোকজন ঢুকে পড়ছে, এটা উদাসীনতা। উদাসীনতা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের সন্দীপ ঘোষ সম্বন্ধে অনেক অভিযোগ আগে গেছে, কেন দেখেনি স্বাস্থ্য দপ্তর, এটা উদাসীনতা। কাজে এই প্রত্যেকটাই ক্রাইম এবং আমরা শুধু আশাবাদী যে মেয়েটা বিচার পাক, যেভাবে কর্মক্ষেত্রে আমরা আশা করছি মেয়েটা বিচার পাক, রাজ্যের প্রশাসন চাইছে মেয়েটি বিচার পাক, কিন্তু প্রশাসনেরই একটা অংশ রাজ্যের স্বাস্থ্য দপ্তর, রাজ্যের স্বাস্থ্য সচিব তার সঙ্গে মিটিং করছেন ওই হাসপাতালের অধ্যক্ষ, তারপর ঠিক হচ্ছে ক্রাইম সিন অল্টার করা হবে, অথচ মুখে বলছে মেয়েটা বিচার পাক। এটা কোন ধরনের বিচার প্রার্থনা? না, হয় না সেটা। তারা ডাইরেক্টলি একেবারেই এর সঙ্গে যুক্ত থাকবে এবং প্রমাণ করাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের জীবিত মৃত গল্পে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না, এই লাইনটা আছে। এক্ষেত্রে তিলোত্তমা মরিয়া প্রমাণ করিল যে স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে এইরকম সরকারি হাসপাতালে দুর্নীতি আছে আছে আছে। এখন সেটাকে বিচারের কাছে বা বিচারকের কাছে পেশ করা, এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। সঙ্গে থাকুন। প্রশাসন মুখে বলছে বিচার চাই, প্রশাসন নিজে রাস্তায় নামছে, বলছে বিচার চাই, ফাঁসি চাই, বিল পাস হচ্ছে, আর প্রশাসনেরই একটা অংশ ক্রাইম সিন অল্টার করছে। এটা কেমন বিচার প্রার্থনা? আরো আছে এই যে অভিক দের আরো অনেক গুণ। অভিক দের কাছেও নির্দেশ, সেখানেও স্বাস্থ্য দপ্তর জড়িয়ে। 15ই আগস্ট প্যারেড হবে, স্বাধীনতা দিবসের প্যারেড। দেখুন সেই সংক্রান্ত তথ্য, সেই সংক্রান্ত ছবি। তৃণমূল চিকিৎসক নেতারা 9 আগস্ট ভোরে আরজি করে কি করছিলেন? ভাইরাল হওয়া স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বিতর্ক আরো জোরদার হলো। সরকারি 2 নির্দেশিকায় 2 রকম নির্দেশ। 15ই আগস্টের জন্য রেড রোডের মহড়া আরজিকর চত্বরে কি করে? একটি সরকারি নির্দেশিকায় মহড়ার কথা এসএসকেএম এর রেড রোডে লেখা, অন্য নির্দেশিকায় 9 আগস্ট ভোর 5:30টায় আরজিকর চত্বর লেখা। মহড়ার দায়িত্বে চিকিৎসক অভিক দে, সৌত্রিক রায় এবং সৌরভ পাল। এ বিষয়ে ডিএমই কি বলছেন শুনবো। কৌস্তব নায়ক স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কি বলছেন শুনবো। স্বাধীনতা দিবসে মহড়া অর্ডার নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। ওটা বিতর্কের কিছু নাই, ওটা অনেক দিন আগেই। না স্যার, 5:30টার সময় 9ই আগস্ট মহড়ার আরজিকর মেডিকেল কলেজ থেকে এসএসকে, ওর তো অনেক টিমেই যাওয়ার কথা, বিভিন্ন জায়গা থেকে আসার কথা। শুধু আরজিকর মেডিকেল কলেজটাই দেখা যাচ্ছে, ওই টিমটা আসার কথা, আর বিভিন্ন জায়গা থেকে টিম আসা। এখানে অভিক দে, সৌত্রিক রায়, স্যার অনেকগুলো প্রশ্ন উঠছে, সই বিতর্ক নিয়েও প্রশ্ন উঠছে, স্যার একটু বলে যাবেন। এই যে 2 রকম রেকর্ড, তার ছবি একসঙ্গে আপনাদের সামনে রয়েছে। আমি আবার সৌরভের কাছে যাব। সৌরভ, পরতে পরতে রহস্য, পরতে পরতে প্রশ্ন। প্রিয়তি দেখো, এখানে যে যে প্রশ্নগুলো তুলছেন চিকিৎসকেরা, তারা প্রশ্নগুলো তুলছেন। প্রশ্ন 1, ডিএমই সেকশন, অর্থাৎ যার আন্ডারে মেডিকেল কলেজগুলো, সেখান থেকে যে নির্দেশিকা বার হয়েছে সেখানে ভেন্যু লেখা আছে আরজিকর থেকে হবে এসএসকেএম পর্যন্ত। ডিএইচএস সেকশন যে নির্দেশিকা বের করেছে, যার আন্ডারে জেলা হাসপাতালগুলো থাকে, ব্লক হাসপাতালগুলো থাকে, ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলো, সেখানে ভেন্যু লেখা আছে এসএসকেএম অ্যাডমিন ব্লক। তার মানে একই দফতরে 2টো বিভাগে 2 রকম নির্দেশিকা, 2 রকম ভেন্যু স্থল, 2 রকম ভেন্যু। নার্সিং বিভাগ থেকে যে নির্দেশিকা বেরিয়েছে, সে নার্সিং ডিপার্টমেন্টে ভেন্যু হচ্ছে এসএসকেএম অ্যাডমিন ব্লক। একমাত্র 9ই আগস্টই ভোর 5:30টায় আরজিকর থেকে মহড়া হবে বলে লেখা আছে। বাকি যে দিনগুলো লেখা আছে, 12ই আগস্ট, 13ই আগস্ট যে দিনগুলো লেখা ছিল, সেইগুলো সমস্তই ছিল সকাল 7:30টা। নার্সিং সেকশনের টাইম ছিল 6:45। তাহলে চিকিৎসকদের ডিএমই সেকশনের অর্ডারে একমাত্র 9ই আগস্ট কেন 5:30টায় লেখা হলো? কেন বাকি দিনগুলো 7:30টা? আর যেখানে এই বিতর্কিত চরিত্রগুলোই হচ্ছে মহড়া অর্গানাইজ করার দায়িত্বে। 6 তারিখের অর্ডার স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে যে 7 তারিখ 12:56 রাত 12:56 এই অর্ডার আপলোড হয়েছে। এখানে যে সই রয়েছে ডিএইচএসের, সেই সই নিয়েও প্রশ্ন রয়েছে যে রেড রোডে প্যারেড হবে, তার মহড়া আরজিকর থেকে এসএসকেএম পর্যন্ত কেন? যেখানে সবাই বলছে এসএসকেএম এ মহড়া হবে, সেখানে একমাত্র ডিএমইর একটা ডেট 9ই আগস্ট, সেখানে শুধু আরজিকরের মেনশন, সেখানে শুধু ভোর 5:30টার মেনশন। ফলে এই প্রশ্নগুলো চিকিৎসকদের মনে রয়েছে তিলোত্তমা কাণ্ডের আবহে। কারণ লাল জামা পরিহিত ব্যক্তি কেন সেমিনার কক্ষে সেদিন ছিলেন, সেই প্রশ্নের উত্তর না স্বাস্থ্য ভবন দিতে পেরেছে,
না লালবাজারে সিপি দিতে পেরেছে। লালবাজার থেকে যে লাল জামার ব্যাখ্যা দেওয়া হয়েছে তা তো মানতেই নারাজ চিকিৎসকদেরই একাংশ। সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, আইএমএ মানছেই না সে কথা। বর্ধমান মেডিকেল কলেজ ওই লাল জামা পরা ব্যক্তির কর্মক্ষেত্র, তারা বলছেন কোথায়, তিনি তো চিকিৎসক, তিনি তো বর্ধমান মেডিকেলে চাকরি করেন, আরজি করে কি করতে গিয়েছিলেন? ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, মেডিকেল অফিসার বর্ধমানের। সে বিতর্ক পুরনো, আপনারা জানেন। তবে এই বিতর্কের মাঝেই মোক্ষম প্রশ্নটা এবং সবথেকে মারাত্মক প্রশ্নটা তুলেছেন গতকাল দ্বিতীয় দফার রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়ে তিলোত্তমার বাবা। শুনুন। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? আমি খুব সংক্ষেপে মহানন্দাদির কাছে যাব, আপনিও নিশ্চয়ই শুনেছেন। মানে প্রথম থেকেই এত অস্বচ্ছতা এবং বাবা মা তারা কমপ্লেন করছে যে তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়নি, তাদের কাছে যে ধরনের যে ব্যবহার তারা পেয়েছে, অথচ প্রেস মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অন্য রকমের তথ্য। একটা মেয়ের এরকম একটা নারকীয় হত্যাকাণ্ডের পরে একটা মিনিমাম মানবিকতা কেন থাকবে না পুলিশের? কাজে এইগুলো থেকে তো মানুষের যে গণ আন্দোলন তৈরি হয়েছে, অনেক অনেক প্রশ্নের জন্য তৈরি হয়েছে। শুধু একটা কথা বলবো, গণ আন্দোলন কিন্তু রাজনৈতিক আন্দোলনের থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী, এটা কিন্তু প্রশাসনকে মনে রাখতে হবে। এবং দিনের পর দিন যদি বিচারও দেরি হয়, তাহলেও কিন্তু যে কথাটা বারবার বেরিয়ে আসছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, কাজে এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা আশা করব যেন বিচারটা হয় এবং এই অস্বচ্ছতার জবাব কিন্তু মানুষকে পেতে হবে। অনেক ধন্যবাদ। দেখুন, পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিলোত্তমার মা বাবা, গতকাল করেছেন। অপেক্ষায় থাকলাম এই মারাত্মক অভিযোগের কোনো উত্তর আজ সন্ধে সাংবাদিক বৈঠক করে লালবাজার দেয় কিনা। শেষ করছি নিউজ এট 2, সঙ্গে থাকুন।